সকলেই অবগত আছেন। এই মুহূর্তে আমরা একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচার বোধ, ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে শঠতা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আমাদেরকে নতুন যাত্রা শুরু করতে হবে। আমি উপরের যে মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। আনকোট। মাননীয় প্রধান বিচারপতির এই অভিমতের পর আর কি কোনো আলোচনার প্রয়োজন আছে যে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিলেন? বিচার বিভাগ ও সংবিধান নিয়ে মোটা দাগে সংস্কার প্রস্তাব দেবার আগে বলতে চাই, বাংলাদেশের জনগণ কখনোই ভুলবে না সেই সমস্ত ব্যক্তিবর্গের নাম যারা শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে জনগণের শেষ ভরসাস্থল বিচার বিভাগকে সাবসার্ভিয়েন্ট জুডিশিয়ারিতে রূপান্তরিত করেছিল। নির্মম, দুঃখজনক এবং এই বেদনাদায়ক কার্যক্রমের প্রধান কুশীলবরা হলেন স্বয়ং শেখ হাসিনা, তার ভ্রাতুষ্পুত্র শেখ ফজলে তাপস, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন, সাবেক প্রধান বিচারপতিবৃন্দ সর্বজনাব বিচারপতি ABM খায়রুল হক, যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং সদ্য পদত্যাগী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আমি ব্র্যাকেটটা এই জন্যই দিয়েছি যে 2017 জুন মাস থেকে তার অবশ্য বিবেক জাগ্রত হয়েছিল এবং সেই জন্য উনি দেশে থাকতে পারেননি। ওনার ভাষায় ওনার চেয়ারেও খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নাকি লাঠি দিয়ে আঘাত করেছিল। উনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ পক্ষ, একটি বিচারপতি তথা বেঞ্চ, অপরটি বার। বিচারপতি নিয়োগ এবং অপসারণের পদ্ধতি সঠিকভাবে প্রণয়ন করাই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের মূল প্রতিপাদ্য বিষয়। সংবিধানের অনুচ্ছেদ 95 নিম্নরূপ। আমি 95টি স্কিপ করলাম, কিন্তু স্বাধীনতার 53 বছরও, কারণ এখানে একটা আইন করার কথা 72 সালে আমাদের সংবিধান প্রণেতারা বলেছিলেন যে আইন করতে হবে, আইনের মাধ্যমে বিচারপতি নিয়োগ দিতে হবে। কিন্তু স্বাধীনতার 53 বছরেও বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন করেনি রাজনৈতিক সরকারগুলো। কারণ আইন প্রণয়ন করলেই সরকারগুলো তাদের খেয়াল খুশি মতো বিচারপতি নিয়োগ দিতে পারত না। বিশেষ করে গত 15 বছর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রথাগত যোগ্যতা, যেগুলো ইনহেরেন্ট কোয়ালিটি থাকতে হয়, যেমন আইন বিষয় সম্যক জ্ঞান, বাংলা এবং ইংরেজি ভাষার উপর দখল, 10 বছর নিরবিচ্ছিন্নভাবে আইন পেশার চর্চা, সততা খুবই জরুরি প্রয়োজন, সততা, ফিনান্সিয়াল এন্ড ইন্টেলেকচুয়াল এবং উন্নত নৈতিক চরিত্র, এর কোনোটাই নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দূরের কথা বিবেচনায় আনি। ঠিক সেইভাবে নিম্ন আদালত থেকে হাইকোর্টে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ সেশন জজ থেকে যারা বিচারপতি হন, দক্ষতা, সততা আমলেই নেই। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অকুতোভয় নেতা, নাগরিক ঐক্যের সভাপতি, আমাদের সকল আন্দোলন সংগ্রাম, বিশেষ করে আইনজীবীদেরও লড়াই সংগ্রামে যিনি ইন্টেলেকচুয়ালি সহায়তা করেন, জননেতা মাহমুদুর রহমান মান্না। আসুন আমরা করতালি দিয়ে ওনাকে এবং সব অতিথিদেরকে স্বাগত জানাই। বন্ধুগণ, আমি যে জায়গায় ছিলাম, তো এই যে যোগ্যতাগুলো বিবেচনা আনেনি, তার বদলে তারা কি নিয়োগের ক্ষেত্রে, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা দেখেছিল?
অন্ধ রাজনৈতিক আনুগত্য, শেখ হাসিনা এবং তার পরিবারের প্রতি মানসিক দাসত্ব, আইনমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের বাড়ি ভ্রমণের অভিজ্ঞতা, খুব জার্নি করতে হতো, বাড়ি বাড়ি যেতে হতো। মতিঝিলের বাংলার বাণী ভবন অথবা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে ঘন ঘন যাতায়াতের অভিজ্ঞতাই ছিল বিচারপতি নিয়োগের পূর্ব শর্ত। খুব বেদনার হলেও এখন কথা বলার সময় এসেছে স্পেড টু স্পেড, এবং আমরা চাই না আর কখনোই কোন নিয়োগে এই যোগ্যতা দেখাও যে আইনমন্ত্রী বা বর্তমান আইন উপদেষ্টা বা বর্তমান সরকার ঘনিষ্ঠ লোকদের বাড়ি বাড়ি গিয়ে বিচারপতি নিয়োগ করতে হবে, জরুরি ভিত্তিতে অধ্যাদেশ করে বিচারপতি নিয়োগ দিতে হবে। আমরা অ্যাডহক বেসিসে কাজ চাই না। তাই আমাদের দাবি অবিলম্বে বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ আইনজীবী, রাজনৈতিক দলগুলো এবং সকলের সঙ্গে আলোচনা করে বিচারপতি নিয়োগ অধ্যাদেশ 2024 প্রণয়ন করতে হবে। ওই অধ্যাদেশে একটি বাছাই কমিটি থাকবে যারা চূড়ান্ত করবে প্রধান বিচারপতির মাধ্যমে। আমাদের প্রস্তাব, সেই সদস্য হবে 11 সদস্য বিশিষ্ট। প্রধান বিচারপতি হবেন চেয়ারম্যান, ল মিনিস্টার থাকবেন মেম্বার, আপিল বিভাগের 2 জন, বাংলায় যেভাবে দিয়েছি প্রবীণতম বিচারক 2 জন থাকবেন মেম্বার, হাইকোর্ট বিভাগের মোস্ট সিনিয়র বিচারপতি থাকবেন মেম্বার, সংসদ নেতা কর্তৃক মনোনীত একজন সংসদ সদস্য থাকবেন মেম্বার, বিরোধী দলের নেতা কর্তৃক মনোনীত একজন সংসদ সদস্য, অন্য সদস্য থাকবেন, অ্যাটর্নি জেনারেল সদস্য থাকবেন, সভাপতি সুপ্রিম কোর্ট বার, সম্পাদক সুপ্রিম কোর্ট বার সদস্য, আর প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী। আর এই কমিটির রেজিস্ট্রার জেনারেল সচিবের দায়িত্ব পালন করবে। কারণ আপনারা দেখবেন, আমি জাস্ট 1 মিনিট আপনাদের নিচ্ছি, সমস্ত বাছাই কমিটিগুলোতে যাকে যাকে নিয়োগ দেয় তার সঙ্গে একজনকে রেখে দেয়। শেখ হাসিনা রাখতেন ক্যাবিনেট সেক্রেটারি, গল্প ওইখানেই শেষ। এই যে যারা সাবেক প্রধান বিচারপতি পদত্যাগ করছে বা যে কলা পাতাটাতে দিয়ে অনেক ভাবে যাওয়ার চেষ্টা করছে, তাদের সঙ্গে তো আমাদের নানা সময় কথা হয়েছে। ওই বাছাই কমিটিতে বসে কোনো আলাপ হতো না। আমি এটা প্রকাশ্যে জানাই দিই, ক্যাবিনেট সেক্রেটারি বলতো দিস আর দি ডিজায়ার অফ আওয়ার রানীমা, সবাই সাইন করে চলে আসে। তো সুতরাং এইটার জন্য আমরা আইন সচিবের এখানে কোনো ফাংশন রাখছি না, প্রস্তাব আমাদের। এছাড়া 2008 সালে সুপ্রিম জুডিশিয়াল অধ্যাদেশ 2008 একটা করেছিল বিগত 111 সরকার। অনেক খারাপ কাজও করেছিল, 2-1টা ভালো কাজেরও চেষ্টা করেছিল, এবং তার ভিত্তিতে আমাদের 3 জন বিচারপতি নিয়োগ হয়েছিল যারা বারে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছিল দলমত নির্বিশেষে। তো এটাও আমি আমার লেখার সংযুক্তি খতে দিয়ে দিয়েছি। বিশেষ করে আমাদের রাজনীতিবৃন্দ, শ্রদ্ধেয় বিচারপতিবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবীরা, আপনারা ভবিষ্যতে আপনাদের সহায়তায় আসবে। এখন আলোচনা করতে চাই সুপ্রিম কোর্ট বার নিয়ে। কারণ বিচারাঙ্গনে একটি কথা প্রতিষ্ঠিত যে বারের সদস্যরা যদি দক্ষ, সৎ না হয় তাহলে বেঞ্চের প্রভাব পড়ে।